নমস্কার। ক্ষমতা হস্তান্তর আর আমাদের সংবিধান বিষয়টা শুনলে মনে হতে পারে একদম কাঠখোট্টা কোনো আইনের বইয়ের পাতা। কিন্তু বিশ্বাস করুন, সদ্য ঘটে যাওয়া একটা নির্বাচনী পরিস্থিতিকে সামনে রাখলে পুরো ব্যাপারটা একটা টান টান থ্রিলারের মতো মনে হবে। আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা ঠিক সেটাই করব। চলুন একদম গভীরে ঢুকে পুরো বিষয়টা খতিয়ে দেখা যাক। আজ আমরা মূল যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো বর্তমান পরিস্থিতি, সংবিধানের স্পষ্ট নিয়মকানুন, রাজ্যপালের ক্ষমতা হস্তান্তরের আসল প্রক্রিয়া আর সবশেষে এই পুরো নাটকীয়তার পেছনের আসল রাজনৈতিক কারণ। তাহলে প্রথমেই আসা যাক আমাদের বর্তমান পরিস্থিতির কথায়, যেখানে নির্বাচনী বাস্তবতার সাথে রাজনৈতিক অবস্থানের একটা বিরাট ফারাক তৈরি হয়েছে। ব্যাপারটা বুঝতে গেলে সবার আগে আমাদের একটু অঙ্কের দিকে তাকাতে হবে। মোট আসন সংখ্যা ২৯৪, এর মধ্যে শাসক দল পেয়েছে মাত্র ৮০টি আসন, মানে মোট আসনের ১/৩ কম। অন্যদিকে বিরোধী দল ২৬০টি আসন পেয়ে একদম স্পষ্ট অবিসংবাদিত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এখানে কিন্তু কোনো দড়ি মাছ না ছুঁইপানি ব্যাপার নেই, সংখ্যাগুলো দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু এই পরিষ্কার পরিসংখ্যান সত্ত্বেও গল্পটা অন্যদিকে মোড় নিল। বিদায়ী মুখ্যমন্ত্রী হঠাৎই জানিয়ে দিলেন যে তিনি পদত্যাগ করবেন না। তার দাবি জনাদেশ চুরি করা হয়েছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও তিনি সরাসরি প্রশ্ন তুললেন। আর ঠিক এখান থেকেই শুরু হল আসল সাংবিধানিক জটিলতা। এখন প্রশ্ন হলো, এমন একটা অদ্ভুত পরিস্থিতিতে আমাদের সংবিধান ঠিক কী বলছে? চলুন সাংবিধানিক কাঠামোটা একটু ঘেঁটে দেখি। অনেকেই হয়তো ভাবছেন সংবিধানের নিশ্চয়ই এমন কোনো নিয়ম আছে যেটা দিয়ে জোর করে পদত্যাগ করানো যায়, তাই না? মজার ব্যাপার হলো, সংবিধান প্রণেতারা পদত্যাগে বাধ্য করার কোনো নির্দিষ্ট নিয়মই রাখেননি। কেন জানেন? কারণ মূল নীতিটাই হলো একজন মুখ্যমন্ত্রী কেবল ততদিনই ক্ষমতায় থাকতে পারেন যতদিন বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা থাকে। আর এখানেই ১৬৪ নম্বর ধারার ওই রাজ্যপালের সন্তুষ্টি বা প্লেজার অব দ্য গভর্নর কথাটার আসল খেলা শুরু হয়। সাধারণত আমরা কি দেখি? একজন মুখ্যমন্ত্রী হেরে গেলে স্বেচ্ছায় পদত্যাগ করেন আর নতুন কাউকে সরকার গড়তে ডাকা হয়। এটা হলো একটা প্রচলিত প্রথা। কিন্তু সাংবিধানিক বাস্তবতাটা শুনলে অবাক হবেন। আইনিভাবে এই স্বেচ্ছায় পদত্যাগের কোনো প্রয়োজনই নেই। সরকার গড়া বা ভাঙার আসল চাবিকাঠি লুকিয়ে আছে বিধানসভার ওই ম্যাজিক ফিগারের মধ্যে, আর রাজ্যপাল সেই সংখ্যার ভিত্তিতেই নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারেন। এই পুরো প্রক্রিয়ায় রাজ্যপালের ভূমিকা আর তার বিশেষ ক্ষমতাগুলো বোঝাটা কিন্তু ভীষণ জরুরি। একটু আগেই যে রাজ্যপালের সন্তুষ্টি বা প্লেজারের কথা বলছিলাম, তার মানেটা কি? সহজ কথায়, যদি এমন হয় যে বিদায়ী মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে হেরে বসে আছেন, দলেরও সংখ্যাগরিষ্ঠতা নেই, অথচ কিছুতেই চেয়ার ছাড়বেন না বলে জেদ ধরেছেন, তখন রাজ্যপালের হাতে একটা ব্রহ্মাস্ত্র থাকে। তিনি খুব শান্তভাবে নিজের সেই সন্তুষ্টি প্রত্যাহার করে নিতে পারেন। আর যেই মুহূর্তে সেটা হবে, পুরো মন্ত্রিসভা নিমেষের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বরখাস্ত হয়ে যাবে। তবে হ্যাঁ, রাজ্যপাল চাইলেই যখন তখন এই ব্রহ্মাস্ত্র চালাতে পারেন না। ইতিহাস ঘাটলে দেখা যাবে একটা সময় ছিল যখন রাজ্যপালরা এই ক্ষমতার অপব্যবহার করে কথায় কথায় রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করে দিতেন। কিন্তু তারপর এলো সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক SR বোম্মাই মামলা। ব্যাস, যথেচ্ছ ক্ষমতায় রাশ টানা হলো। এখন রাজ্যপালকে একদম পোক্ত প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। আর একটা স্পষ্ট নির্বাচনী পরাজয়, সেটা তো এমন একটা অকাট্য প্রমাণ যার ভিত্তিতে রাজ্যপাল সম্পূর্ণ আইনিভাবে তার এই ক্ষমতার প্রয়োগ করতেই পারেন। তো এই বরখাস্ত করার পর ক্ষমতা হস্তান্তরের আসল আমলাতান্ত্রিক প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে, চলুন ধাপে ধাপে বুঝে নিই। আমাদের সিস্টেমটা এমনভাবে তৈরি যাতে গণতন্ত্রের চাকা কোনোভাবেই আটকে না থাকে। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা করলেই এই প্রক্রিয়া শুরু হয়ে যায়। বিদায়ী নেতার হাঁ বা নায়ের কোনো তোয়াক্কাই এখানে করা হয় না। উনি যদি নিজে থেকে সরে না দাঁড়ান, রাজ্যপাল সোজাসুজি তাকে সরিয়ে দিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গড়ার আমন্ত্রণ জানান। এরপর নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেন। পুরো ব্যাপারটা একদম ছকে বাঁধা। আর এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে যে মাঝের সময়টুকু থাকে, তখন পরাজিত সরকার হয়ে যায় একটা কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকার। এই সময়ে তাদের হাত পা এক প্রকার বাঁধাই থাকে। বড় কোনো নীতিগত সিদ্ধান্ত তারা নিতে পারে না, আমলারাই সব কাজ সামলান।
আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সময় সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিএপিএফ সরকারি সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে চলে আসে। কেন জানেন? যাতে ক্ষমতা হাতবদলের ফাঁকে কোনো গুরুত্বপূর্ণ সরকারি ফাইল বা নথি হঠাৎ করে গায়েব না হয়ে যায়। সংবিধানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের একদম শেষ ধাপটা হল বিধানসভায় ফ্লোর টেস্ট বা আস্থা ভোট। কিন্তু একটু ভেবে দেখুন তো, 294টার মধ্যে 207টা আসন যখন কারোর পকেটে থাকে, তখন এই ফ্লোর টেস্ট ব্যাপারটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। আসল খেলা তো তখনই শেষ। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন। সাংবিধানিক এই পরিণতিটা তো সবারই জানা, তাও এই অচলাবস্থা কেন তৈরি করা হয়? এর পেছনে রিয়েল পলিটিক বা রাজনৈতিক কারণগুলো এবার একটু খতিয়ে দেখা যাক। এত অভিজ্ঞ একজন নেতা, যিনি জানেন যে হার নিশ্চিত, তাও তিনি কেন পদ ছাড়তে রাজি হন না? উত্তরটা হল ন্যারেটিভ বা আখ্যান নিয়ন্ত্রণ। এই যে জনাদেশ লুট হয়েছে দাবি করা হচ্ছে, এটা আসলে একটা সুপরিকল্পিত রাজনৈতিক চাল। এর মূল উদ্দেশ্য হল সদ্য বিজয়ী সরকারকে একদম প্রথম দিন থেকেই একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া, তাদেরকে ব্যাকফুটে ঠেলে দেওয়া, যাতে মানুষের মনে হয় এই নতুন সরকার মানুষের ভোটে নয়, বরং কেন্দ্রের চাপে বসেছে। এর পাশাপাশি দলের ভেতরের সমীকরণটাও মাথায় রাখতে হবে। ভাবুন, ৭১ বছর বয়সী একজন নেত্রী, যিনি আবার নিজের আসনেই হেরে গেছেন, তিনি যদি চুপচাপ পরাজয় মেনে নেন, তাহলে কি হবে? দলের ভেতরেই রাতারাতি বিদ্রোহ শুরু হয়ে যেতে পারে। কে পরবর্তী নেতা হবে, ভাইপো নাকি অন্য কেউ, সেই নিয়ে দলের মধ্যেই মারামারি লেগে যাবে। তাই এই আমি হার মানিনি, আমি লড়ছি, এই বার্তাটা দিয়ে আসলে দলের ভেতরে সেই অনিবার্য ভাঙন আর ক্ষমতার লড়াইটাকে কিছুটা সময় অন্তত ঠেকিয়ে রাখা যায়। আর সবশেষে যেটা না বললেই নয়, দলের নিচুতলার কর্মীদের মনোবল ধরে রাখা। অতীতে আমরা দেখেছি কিভাবে এক দলের হতাশ কর্মীরা দলে দলে অন্য দলে ভিড়ে যান। এখন যদি শীর্ষ নেতায় হার মেনে নেন, তাহলে সেই সাধারণ কর্মীদের কি হবে? তারাও তো হতাশ হয়ে নতুন বিজয়ী দলের দিকে ছুটবে। তাই এই প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক অবস্থানটা আসলে সেই সাধারণ কর্মীদের দলবদল আটকে রাখার একটা মরিয়া চেষ্টা। এই পুরো বিশ্লেষণটা আমাদের সামনে একটা বিরাট বড় প্রশ্ন তুলে ধরে। যখন কোনো নেতার রাজনৈতিক টিকে থাকার লড়াই আমাদের গণতান্ত্রিক রীতিনীতির সাথে সরাসরি সংঘাতে জড়ায়, তখন আইনের শাসন বজায় রাখতে আমাদের সংবিধানের এই নিয়মগুলো ঠিক কতটা শক্তিশালী? এগুলো কি সত্যিই সব পরিস্থিতি সামাল দিতে পারে, নাকি কোনো ফাঁক থেকে যায়? ভাববেন বিষয়টা নিয়ে। আর হ্যাঁ, আজকের এই খুঁটিনাটি তথ্য সমৃদ্ধ বিশ্লেষণটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা শিবারাতি এডুকেশন এবং শুভদীপ সিনহা স্যারের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর চারপাশের ঘটনাগুলোর বিশ্লেষণ এভাবেই চালিয়ে যাবেন।